আরেকটা প্রশ্ন আমি পিন করে রেখেছিলাম আপনার কাছে, প্রশ্ন যে আসাদ ভাই নিজুম স্যারের কাছে একটা প্রশ্ন, আমরা কি আর আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাদের যে লাঞ্ছিত করা, এই লাঞ্ছিতকারীদের বিচার করতে পারবো কিনা এটা প্রশ্ন করেছিলেন আপনি। এটা বলেছেন যে, এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বাংলাদেশে রাজাকারদের যেমন বিচার হয়েছে, নব্য রাজাকারদেরও বিচার হবে, এবং সেটা খুব ভয়াবহ। আমরা এই বিচারটাকে একটা মানে আগের বিচারগুলো তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। এই বিচার আমাদের সামনের প্রসেসগুলো আসলে এমন ভাবে হবে যে বাংলাদেশে যাতে কোনো মানুষ তার দূরতম কল্পনার মধ্য দিয়েও ঠিক দেশ দখল, রাষ্ট্র দখল, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে কথা বলা, এগুলো কোনোদিন তার দূরতম স্বপ্নের মধ্য দিয়েও না আনে। আমরা সেই নজিরটা স্থাপন করব। শুধু বিচারই না, একই সাথে এই বিচারের তো একটা আউটকাম থাকা লাগবে। শুধু বিচার করলেই তো হবে না, বিচারের একটা আউটকাম, অর্থাৎ আপনি বিচার থেকে কি শিখলেন। যারা ভবিষ্যতে ওই কল্পনা করেছে যে ভবিষ্যতে আমরা আরেকবার করবো এমন, তারাও যাতে ভয় পেয়ে যায় যে মানে একটা নৃশংসতম, মানে এটা হত্যার নৃশংসতম না, অর্থাৎ সেজন্য এক ধরনের নৃশংসতার যে অনুভূতি সেটা সে পায় ওই বিচারগুলোর প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা আমরা নিশ্চিত করবো। এবং আপনি দেখবেন আমাদের জীবদ্দশাতে দেখে যাবেন যে এদের পরিণতিটা ঠিক কেমন ভয়াবহ। যে ফ্রাঙ্কেস্টাইন তারা তৈরি করেছে, যেই অসুর তারা তৈরি করেছে, সেই অসুরই তাদেরকে বধ করবে। এটাই নিয়তি, এটাই ন্যাচারাল সিস্টেম। আসলে আপনি এটা থেকে তো অ্যাভয়েড করতে পারবেন না। তবে আজকে যদি জামাতের কোনো ছেলে পেলে আমার এটা দেখে থাকে, নিশ্চয়ই অনেকে দেখছে, এটা বলে রাখা যেতে পারে যে তোমরা যারা জামাত করো, তোমরা যারা শিবির করো, দিস ইজ ইউর লাস্ট চান্স। এইটাই লাস্ট চান্স। কারণ এই কয়টা দিন, এই আওয়ামী লীগ নাই, এই কয়টা দিনই তোমাদের জীবন। এরপরে যখন আওয়ামী লীগ ফিরবে, এই সংগঠনের সাথে জড়িত আছে, জড়িত থাকবে, জড়িত ছিল, এদের প্রত্যেকের পরিণতি কি হবে, এদের জীবন কোথায় গিয়ে পৌঁছাবে তারা কল্পনাও করতে পারবে না। ফলে তাদের একটা সুযোগ আছে, এই টকশোর মাধ্যমে বলা যেতে পারে, আমার বক্তব্যের মাধ্যমে বলা যেতে পারে যে এখনো সময় আছে নিজেকে শুধরে নেওয়ার। বাংলাদেশের বুকে কোন জামাত, কোন শিবির, হিজবুত তাহরির, জামাতুল মুজাহিদিন থেকে শুরু করে আনসারুল ইসলাম, এদের কোনো অস্তিত্ব, এদের কোনো নাম, এদের কোনো মেথড, প্রক্রিয়া কিচ্ছু রাখা হবে না। বাংলাদেশ হবে করে না, এটা করবে। এটা আসাদ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রেফার করে আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিটারমাইন্ড। মাননীয় প্রধানমন্ত্রী শুধু ডিটারমাইন্ডই নয়, তিনি রীতিমতো, আমি আপনাকে কি বলবো, তিনি ফুঁসছেন যদি একটা সুযোগ হয়, জাস্ট এ সিঙ্গেল অপরচুনিটি, দে উইল বি ডুমড, দে উইল বি গন। এটা নিয়ে কোনো রকমের সন্দেহ আপনি রাখবেন না। বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ থাকবে, এবং আওয়ামী লীগ থাকবে শেখ হাসিনা তিনি যদি মানে স্বাভাবিক কারণে ওনার মৃত্যু ঘটে, তারপরেও আমি জানি আওয়ামী লীগের যেই নেতৃত্বে আসবে এই জিনিসটা করবে। আর এই অবস্থানটা বলছেন, আমি একদম একটু দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের মানুষ খুশি হবে। কারণ এই দেশে কিন্তু এই ধর্ম ব্যবসায়ী, বাটপার, চোরদের আসলে কেউ পছন্দ করে না। আওয়ামী লীগের উচিত ছিল গত 16 বছরে জামাতের মুখোশটা অন্ততপক্ষে ভালো করে পরিষ্কার করে। কারণ মওদুদি সে তো ধার্মিকই ছিল না, পাকিস্তানের জন্ম হয়েছে এই জিন্না, সে কি ধার্মিক ছিল? এই যে দেখেন আজকে বাংলাদেশে এই যে দাঁত ভাঙা পীর, আপনার মনে আছে দাঁতটা যেদিন তার ভাঙে ওই দিনই কিন্তু তার ওই যে নারীদের পাঠাইছিল কোরআন দিয়ে, একই ঘটনা। এরা কেমনে জানিস ভাই, কেমনে জানি মিলে ইউনুস। আপনি আসলে ঈদের বক্তব্য শুনেছেন কিনা, যদিও চরমোনাই যিনি আছেন ইসলামী আন্দোলনের, আমাদের সাথে তাদের হয়তো আইডিওলজিক্যাল বা চিন্তা ভাবনার অনেক ফারাক আছে, কিন্তু জামাত সম্পর্কে তারা যেসব কথাবার্তাগুলো বলেছে, লিফলেট গুলো ছেড়েছে, সেগুলো আপনি শুনে দেখতে পারেন। ইনফ্যাক্ট হেফাজতে ইসলাম এরাও আরেকটি মৌলবাদী সংগঠন, কিন্তু এরাও কিন্তু নীতিগতভাবে জামাতের খুবই এগেইনস্টে। কেন এগেইনস্টে জানেন? এগেইনস্টে যাওয়ার একটা বড় রিজন আপনি দেখেন, 1979 সালে মালিক মন্ত্রিসভার আপনার এই অংশুপ্র চৌধুরী তাকে 1979-এ তাকে মন্ত্রী বানিয়েছে। অংশুপ্র চৌধুরী আপনার মালিক মন্ত্রিসভা 1971 সালে পাকিস্তানের যেই আপনার একটা আপনার সরকার বানিয়েছে, মালিক মন্ত্রিসভা যেটাকে বলা হয়, তারই একটা অংশ ছিল আপনার শাহ আজিজুর রহমান, অন্যতম শ্রেষ্ঠ রাজাকার বলা যেতে পারে। এই আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে দেখেন আমাদের উপরে সমস্ত ব্লেম আসে। বলা হয়ে থাকে যে 1996 সালে আমরা নাকি জামাতের সাথে জোট করেছিলাম, অথচ আমাদের কাছে যেসব কাগজপত্র, পত্রপত্রিকা রয়েছে তাতে দেখা গেছে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরাও রাস্তাতে ছিলাম, তারাও রাস্তাতে ছিল। এখন আপনি যদি মনে করেন যে লেদার লিটনের এগেইনস্টে আপনি আজকে রাস্তায় নামেন, এবং আপনার সামনে যদি জামাতের একটা ছেলেও নামে, নট নেসেসারিলি যে জামাতের ছেলেটাকে গিয়ে আপনাকে জড়া ধরতে হবে, ওই জামাতের ছেলেও নেমেছে, আপনিও নেমেছেন, একটা কমন কজে।
সেখানে যদি বলা হয় যে আসাদ নূর এবং লেদার লিটন একসাথে জোট বেঁধেছে, সেটা আপনার প্রতিও এক ধরনের জুলুম এবং অন্যায়ের মতো ব্যাপার। ফলে আওয়ামী লীগের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। আমি আপনাকে এরকম অনেক প্রমাণ দিতে পারি যে যেমন তারা রাষ্ট্রপতির কাছে 8 দফা প্রস্তাব দিয়েছে, আর জামাত দিয়েছে 5 দফা বা সামথিং, অর্থাৎ দফার মধ্যে পার্থক্য ছিল, আলাদা আলাদা মিটিং করেছে। সংসদীয় কমিটির বৈঠকের মধ্যে নিজামী হঠাৎ করে একদিন ঢুকে যায়। এখন সংসদীয় কমিটির বৈঠকের ভিতরে যখন মতিউর রহমান নিজামী ঢুকে যাবে একটা আন্দোলনের মধ্যে, আপনি নিশ্চয়ই বলতে পারবেন না এই নিজামী এখান থেকে বের হয়ে যাবে, ওখানে সব দলীয় লোকজন ছিল। ফলে এগুলোকে কেন্দ্র করে, এই ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে যদি আওয়ামী লীগকে আপনি এত কথা শোনাতে পারেন, তাহলে বছরের পর বছর যারা কোলবালিশের মতো জামাতকে নিয়েছিল, সেই বিএনপিকে নিয়ে একটা কথাও হয় না। ওইটা বলতে গেলেই বলে ভাই বিএনপির কাছে তো আমাদের কোনো এক্সপেকটেশন নাই, আমাদের এক্সপেকটেশন আওয়ামী লীগের কাছে। এটা কেমন কথা? বাংলাদেশে যেই দলটি বিএনপি 25 থেকে 30% বা 32% এককভাবে ভোট তো পায়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে অ্যাটলিস্ট 25% উপরে তাদের ভোট আছে। আমি জানি না যে এককভাবে ভোট করলে, এর আগে ওরা এককভাবে তো ভোট অনেকদিন করেনি। আপনি যদি 1991 সালের ইলেকশনটাকে আমি ধরি, তখনও তারা 33% ভোট পেয়েছে। সো আমি যদি ওইটাকেও একটা এভারেজ ধরি যে বিএনপির এরকম একটা বড় সংখ্যক ভোটার আছে, তাহলে তাদের উপরও তো বাংলাদেশের মানুষের বলার কথা ছিল যে আপনাদেরও তো দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। চিন্তা করে দেখেন যে বাংলাদেশের বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের কথা তো বাদই, আওয়ামী লীগ তো বর্জন করেছেই। বিএনপি যদি আজকে জামাতকে বর্জন করতো, আপনার কিন্তু আজকে আমাদের যেই, আমি যে আপনাকে একটু আগে বললাম যে ওদেরকে আমরা নির্মূল করব, আমার কিন্তু আজকে এত বড় স্টেপ চিন্তা করতে হতো না, পলিটিক্যালি তারা নির্মূল হয়ে যেত। এখনো এই মুহূর্তে আপনি চিন্তা করেন যে বিএনপি জামাতকে কোনো ধরনের সাইড দিল না, আওয়ামী লীগ আছে ইলেকশনে, আপনার মনে হয় যে জামাত ইলেকশনে একটা সিট পাবে? পাবে না। শেখ হাসিনা ঠেকানোর জন্য নাস্তিক হোক, বাটপার হোক, গণশত্রু হোক, সব এক। এবার আমরা একটু আবার ওই বক্তব্যে ফিরতাম যদি। নিজাম ভাই, আপনি তারেক রহমানের কথা বলছেন, আওয়ামী লীগের জামাতের সাথে মানে ওই কাছাকাছি একই পথে হাঁটার একটা ব্যাপার ছিল, সেটা নিয়ে আওয়ামী লীগকে ব্লেম দেওয়া হয়। পাকিস্তান সেনাবাহিনী যখন বলছে যে গাদ্দার শেখ মুজিব, এবং তারাই যখন বাংলাদেশে আপনার র্যাডিসন ব্লুতে থাকছে, বড় বড় হোটেলে, তাদেরকে আরেকটা নাম যেন কি ওয়েস্টিনে তাদেরকে আপনার হোটেলে রাখছে, বিমান ভাড়া দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে, এবং ভারতে আক্রমণ করবার জন্য ছক কষা হচ্ছে যে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সাইড দিয়ে নাকি ভারতের উপর অ্যাটাক করা হবে। ভারত কি করেছে, ভারত আমাদের কি অন্যায় করেছে আমরা এখনো জানি না। কিন্তু এন্ড অফ দ্য ডেতে যেটা হয়েছে সেটা হয়েছে যে সেই লোকগুলো এখন ওই ধারণা পোষণ করে। ইমরান খানকে যে আমি খুবই দুধে দেওয়া ব্যক্তি বলবো তা না, কিন্তু আমি একটা জিনিস তো সবসময় তার ক্ষেত্রে দেখেছি, যে পাকিস্তানের ডেফিনেটলি ওয়ান অফ দ্য পপুলার লিডার তাকে বলা হয়। তার উত্থানটাকে তো আমরা কয়েকটা প্রজন্ম ধরে বেসিক্যালি তাকে সামনাসামনি দেখেছি, তার উত্থানকে, তার পুরো জীবনের গ্লোরিফাই, তার ক্রিকেট ওয়ার্ল্ড থেকে শুরু করে আমরা সমস্ত দেখেছি। এই লোকটিকে কিন্তু আমি বরাবরই একটা কথা বলতে শুনেছি, এটা আপনি একটু জেনে রাখেন, যে যখন যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হয়, তখন কিন্তু ইমরান খান এগুলোর প্রতিবাদ জানিয়ে চিঠিপত্র লিখেছিল, এবং সেই সময় কিন্তু ইমরান খান আবার ওই এই রাজাকার আলবদরদের পক্ষে কথা বলেছিল। ফলে ইমরান খানের আজকে যে ভূমিকা, সেটা নিয়ে দুঃখিত হওয়া যায়, কিন্তু সে যে অতীত কর্মকাণ্ড করেছে সেটা ভুলে যাওয়া যায় না। কারণ কোন পাকিস্তানিকে আসলে বিশ্বাস করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। ওই যে হুমায়ুন আজাদ বলে গিয়েছিল যে কোনো পাকিস্তানিকে আমি বিশ্বাস করি না, সে ফুল নিয়ে আসলো, ব্যাপারটা ওই রকম। কিন্তু ইয়েস, আপনি ঘটনাচক্র যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে অন্যান্য জায়গা থেকেও ইমরান খান একটা জায়গাতে তার অনুধাবন এসেছে বটে, যে বঙ্গবন্ধুকে ঠিক কোন জায়গাতে তারা পৌঁছে দিয়েছিল এই পাকিস্তানি জেনারেলরা। এই কিছুক্ষণ আগে, অর্থাৎ আপনার টক শোটা শুরু হওয়ার আগে, আমি পাকিস্তানি এক মেজর জেনারেলের বই পড়ছিলাম। বইটার নাম হচ্ছে ইন্দো পাক ওয়ার, ট্যাগলাইনটা ভুলে যাচ্ছি। খুবই খুবই একটা ইন্টারেস্টিং একটা বই আমি পড়ছিলাম, এই জাস্ট ওইখান থেকে উঠে আপনার প্রোগ্রামে আমি জয়েন করলাম। তো সেইখানে খুবই ইন্টারেস্টিংলি কিছু কথা বলা হচ্ছিল, এবং সে খুবই ইন্টারেস্টিং প্রশ্নও করেছিল। প্রশ্নগুলো ছিল এমন যে মুক্তিযুদ্ধে এই যে 6 দফার ব্যাপারে যখন আলোচনাটা হচ্ছিল, যে বঙ্গবন্ধু যদি প্রধানমন্ত্রী হয় তাহলে 6 দফা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে পাকিস্তান তো ডিভাইড হয়ে যাবে, বঙ্গবন্ধু আসলে, তো ওর প্রশ্নটা ছিল এমন যে বঙ্গবন্ধু 6 দফার পক্ষেই তো প্রচারণা করলো, ভোটও চাইলো 6 দফা নিয়ে, ইলেকশনের ম্যানিফেস্টো 6 দফা লিখলো, এবং পুরা ইলেকশনটাই করলো 6 দফা নিয়ে। তখন পাকিস্তানিরা বা পাকিস্তানি জানতারা বাধা দেয়নি কেন? ইলেকশনের পর তাদের মনে হলো যে 6 দফা খুব খারাপ জিনিস। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? এই কথাগুলোই কিন্তু ইমরান খান বলছে। ইমরান খান কিন্তু এই 6 পয়েন্ট, তারপরে সেই সময় বঙ্গবন্ধুকে কিভাবে ক্ষমতা বঙ্গবন্ধু তথা বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধি বলাটা বেটার, তাদেরকে ক্ষমতা যেতে দেওয়া হয়নি, এগুলো প্রত্যেকটা নিয়ে প্রশ্ন সে করেছে বলে আজকে এই আইএসপিআর, অর্থাৎ আপনি তো আইএসপিআর নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনীর মুখপত্র যেই মানে অংশটা, যে কোনো কিছু তারা পাবলিশ করে আর কি, তার প্রধান এই কথা বলছে।
এটা ইন্টারেস্টিং। এবং আমরা বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতা কখনো আসলে আমাদের প্রত্যাশা থাকবে মিলিটারিকে পাকিস্তান বলয় থেকে বের করা। আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভাবধারা অনেকটা মিলিটারির মধ্যে দেখা যায় পাকিস্তানি রয়ে গেছে। অবশ্যই এইবার এই জুলাইয়ের গাদ্দারির পর থেকে তো আর এটা অবশ্য সবার কাছে স্পষ্ট। নিজম ভাই, আমরা মিল পাইলাম যে কেন গান গায়, বাবার পক্ষে গান গায়, এগুলো মানে এই যে বাংলাদেশের রাজাকারের বাচ্চারা এরা কেন পাকিস্তানের, মানে এগুলো তো বাপে পুতে মিলে গেছে। এবার আমরা একটু জুলাই জঙ্গিদের একটু আচরণ দেখি। দর্শকদের এটা দেখা উচিত যে তারা আসলে কেমন। একবারে অনলাইন ভাই ভাই করতে হবে কাকা। আমরা যদি এদেরকে ধরি হচ্ছে যে এরা জন্মেছে 2000 বা 2001-এ, তাহলে আমাদেরও, আমার কাছে মনে হয় যে আমরা কি আসলে কোথাও ফেল করেছি এদেরকে। যেমন ধরেন, আমি বই পড়া শিখেছি কোথায়? আমি বই পড়া শিখেছি আমাদের এলাকার ধরেন বড় ভাইকে দেখে, মাকে দেখে, আমার বন্ধুরা এসে আমার বন্ধুকে আবার শিখিয়েছে মানে যারা 70s-এ বড় হয়েছে। কেমন মানে আমরা এমন একটা প্রজন্ম পেয়েছি পড়াশোনা করার, ম্যানার্স শেখার, কার্টিসি শেখার। মাঝে মধ্যে মনে হয় যে আমার কি কোনো গাফিলতি ছিল, বা আমাদের প্রজন্মের কোনো গাফিলতি ছিল কিনা 80s জেনারেশনের, যারা এদেরকে কোনোদিন শিক্ষা দিতে পারেনি, কিংবা আমাদের পরের জেনারেশনকে আমরা এমন কোনো কিছু। যেমন ধরেন, এলাকাতে আমি দেখেছি যে আমাদের এলাকার বড় ভাইয়ের সামনে কেউ সিগারেট ধরাতো না, সিগারেটটা পিছনে লুকায় ফেলতো, তাদের সামনে দাঁড়াতো না ভয়ে। মানে এটা এক ধরনের রেসপেক্ট, মানে অন্য লেভেলের একটা সম্পর্ক ছিল, মানে অন্য লেভেলের। এবং প্রতিটা এলাকা মহল্লা এগুলো ছিল একটা ফ্যামিলি টাইপের ব্যাপার স্যাপার। হ্যাঁ, এদেরকে যখন আমি দেখি, সেদিন দেখলাম যে একটা ভিসিকে, রাজশাহী ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটির ভিসিকে তারা মূলা দিতে গিয়েছে, অনেকগুলো ছাত্র একত্রিত হয়ে মূলা উপহার দিবে। কেন মূলা উপহার দিবে আমি ঠিক জানি না, কিন্তু এই যে কথায় কথায় টিচারদের গায়ে জুতার মালা পরানো, পেটানো, এই যে আজকে অবলীলাতে হাজার হাজার মানুষের সামনে সেই গালিটা দিল, মানে মানে বান্দরের হাতে যখন আপনি AK-47 দিবেন, সেইটার ব্যবহার কিভাবে করবে আমি জানি না। ওই ভিডিওটা আপনি কখনো দেখেছেন কিনা, মানে ব্যাপারটা ওইরকম। সো আমার কাছে মনে হয়, মাঝে মধ্যে মনে হয় যে নিজের উপরও একটু ব্লেম নেই আমি, যে আমরা হয়তো বা তাদেরকে শেখাতেই পারিনি, কিংবা আমরা স্কেপিস্ট ছিলাম। আমি তো চলে এসেছি ইংল্যান্ডে সেই 2003 সালে, বা আমাদের মতো অনেকেই চিন্তা করেছে দূর নিজেরা নিয়ে থাকি, বিয়ে শাদী করে, পড়াশোনা করে, চাকরি বাকরি করি, ওকালতি করি। কিন্তু একটা জেনারেশন যে নষ্ট হয়ে গেছে। বরঞ্চ আমাদের যেসব বড় ভাইদেরকে পেয়েছি, আসাদ, আমরা যখন বড় হয়েছি তখন আমাদের অনেক বড় ভাইদেরকে পেয়েছি, যেসব বড় ভাইদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু। স্কুলে বলেন, কলেজে বলেন, আজকেও যখন আমি আমার স্কুলের বড় ভাইদেরকে দেখি, আমার অন্য লেভেলের শ্রদ্ধা হয়, অন্য ধরনের ভালোবাসা হয়। সো এটা আমি বলবো যে একটা প্রজন্ম কমপ্লিটলি ওয়েস্টেড। হ্যাঁ, একেবারে ভালো ছেলেপেলেরাও আছে, হয়তো তারা মাইন্ড করবে যে নিজুম ভাই আমি তো অমন না, কিন্তু একটা বড় অংশ যখন এমন হয়েছে, সেটা একেবারেই নেওয়া কষ্টকর। আছে আমাদের কমিউনিটি সিস্টেমটা ভেঙে গেছে, আমাদের হারমোনিটা ভেঙে গেছে। আমাদের বাসাতে একটা শুটকি মাছের ভর্তা রান্না হলে, একটা কিছু রান্না হলে, পাশের বাসাতে আমরা ট্রেতে করে দিয়ে আসতো আম্মা। কেমন ওই বাসার আপনার গাছে সুপারি ধরলে, বা আমাদের বাড়িতে কাঁঠাল ধরতো, কাঁঠাল দিয়ে আসতাম আমরা শবে বরাতের হালুয়া দিয়ে আসতাম, রুটি দিয়ে আসতাম। একটা সময় শুনতে পেয়েছি যে শবে বরাত নাকি বেদাত, আমরা মিলাদ শরীফ পড়তাম, সেটা বেদাত শুনেছি। মানে দিনের পর দিন খালি কাঠমোল্লারা নানান ধরনের ফতোয়া দিয়ে 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 পুরো সমাজটার যে হারমোনি ছিল এটাকে নষ্ট করে দিয়েছে। ফ্ল্যাট কালচার আসার পরে আপনার পাশের বাসার ছেলেটা খেলতেই পারে না। পাশের বাসার একটা বাচ্চা ছেলে যখন একটা বাচ্চা ছেলেকে না চিনবে, তার একটা জায়গা নাই খেলার, তার একটা মাঠ নাই। আসাদ, আমাদের সময়ও মাঠ খুবই অপ্রতুলতা ছিল, আমরা খেলেছি। তারপরও এমপি হোস্টেলের মাঠে গিয়ে দিনের পর দিন ক্রিকেট খেলেছি। আপনার মোহাম্মদপুর ঈদগাহ মাঠে খেলেছি, শ্যামলী মাঠে খেলেছি, ইকবাল রোডের মাঠে খেলেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে খেলেছি আমরা। এখনকার ছেলেপেলের তো কোথাও জায়গা নাই। এরা না খেলে এরা টিকটক করেছে, টিকটক তো পরে এসছে। এরা আপনার ভিডিও গেমস খেলেছে, পর্নে আসক্ত ছিল, এরা নিজেদের ভিতরে আড্ডা দিতে পারতো না। সবকিছু মিলে বুঝছেন, এদের জন্য মায়াই হয়। তো এদের বেয়াদবি গুলো খুব মানে দেখার মতো বেয়াদবি। আর আপনি গত একটা বছর ধরে স্টুডেন্ট মানে শিক্ষকদেরকে কিভাবে অপমান করেছে সেটা দেখলেই তো আপনার হয়ে যায়। তাদের বেয়াদবির চূড়ান্ত তো আপনি দেখতেই পান। রাস্তাঘাটে পুলিশকে বলছে যে তোদেরকে আসলে মাইরা ফেলানো উচিত ছিল। মনে আছে কদিন আগে আমি ওকলাহোমাতে যখন ছিলাম, এই খবরটা পাওয়ার পর আমি এটার একটা ভিডিও করেছি তখন। তো আলটিমেটলি যেটা হয়েছে যে এই যে ধরেন একটা জেনারেশন কি কোন লেভেলের বেয়াদব,
এবং এদেরকে দেখে কিন্তু আপনার মনে হবে যে এদের কোনো বাবা মা নাই। একটা মেয়ে আছে না, কিছু হলেই আপনার 32 নম্বরের সামনে যায়, স্কুল ড্রেস পরে সবসময়, কিংবা হ্যাঁ কিংবা ওই যে আরেকটা দাঁড়িয়েলা লোক আছে সে খালেদা জিয়ার জন্য কান্দে। খালেদার জন্য কাঁদে। আপনার যে আরেকটা মেয়ে আছে ওই যে ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে তার জননাঙ্গ নিয়ে বলে যে খুবই বাজে গালিগালাজ করেছে, রাইট? তো এদের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমি জানি না এরা বাসাতে কিভাবে বাবা মা কিভাবে এদেরকে সামলেছে, বা বাবা মা কি শিক্ষা দিয়েছে, বাবা মারাও কি আদৌ পড়াশোনা করা কিনা, এটিকেট গুলো জানে কিনা, ম্যানার্স গুলো জানে কিনা, এদের আমার ছেলে মনে হয় মনে হয় না। ভাই ওরা জানে কি করতে পারে। শক্তের ভক্ত নরমের জম, গোপালগঞ্জ থেকে এপিসিতে করে পালিয়ে আসছে না, ওইভাবে পালিয়ে যাবে। আওয়ামী লীগের পা ধরে কান্দা টেন্দা। আপনি দেখেন না আপনারে কতজন ফোন কইরা মা বাবার 14 গোষ্ঠীর দোহাই দিয়ে যায়, ভাই একটু বাঁচান, ভুল করে ফেলছি। আপনি দেখেন আজকে টক শোতে শুধু একটাই আলোচনা হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে নোংরামো, বঙ্গবন্ধু বদমাইশ, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক, মুক্তিযুদ্ধ পাকিস্তান একটা ভাই ভাই রাষ্ট্র ছিল। এগুলো আগে আমরা কালে ভদ্রে শুনতাম, তাও যারা বলতো তারা বাংলাদেশে থাকতো না, বাংলাদেশের বাইরে থেকে এগুলা বলতো। আজকে বাংলাদেশের প্রধানতম মিডিয়া গুলাতে এইসব আলোচনা হচ্ছে, ওপেন টিভিতে বলছে যে বাংলাদেশের সংবিধান মিথ্যা, বাংলাদেশকে ভাগ করেছে ভারত, এবং বাংলাদেশ আর পাকিস্তানের কোনো সমস্যাই ছিল না, আওয়ামী লীগের ব্যক্তিগত প্রবলেম নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। এগুলো তো একেবারে জাস্ট আপনি প্রতিদিন শুনতে পাচ্ছেন, আমরা প্রতিদিন বলছি এরকম। কিন্তু প্রসঙ্গটা যে জায়গাতে যে আমরা 75-এ তো একটা বড় হোঁচট খেয়েছিলাম, তারপরেও আমাদের বুঝতে আমরা কেন ভুলে গেলাম আসলে। আর আপনি যে সংখ্যাটা বোধ করছেন মৌলবাদ, তারপরে যা দেখেছেন এর আগে আপনার যেসব অভিযোগগুলো আছে, আই এম কোয়াইট শিওর যে আপনি এগুলো কিছুই দেখবেন না। এতটুকু আপনাকে আমি বলতে আমি ওটা চাই। এবং আসলে আমরা এই যে ইসলামিক সন্ত্রাসীদের ব্যাপারে, যারা সন্ত্রাসী তারা তো সন্ত্রাসী, তো তাদের ব্যাপারে আমরা যে কথাগুলো বলছি, জামাত এসে আমি বললাম জামাত থাকলে আসলে বাংলাদেশের আর নাস্তিকদের দরকারও নাই, মানে তারাই যথেষ্ট ইসলামকে ধ্বংস করে ফেলার জন্য। তো কোনো কিছু ধ্বংস আমি চাই না। এবং আমার মনে হয় যে মানুষ বুঝতে পারছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। এই যে তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা, এই যে একজন কমেন্ট করেছেন ইকবাল হোসাইন, যে তৃণমূলের আওয়ামী লীগ কর্মীরা কর্মী মানে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য তৈরি হয়ে আছি। নিজম ভাই এই বিষয়ে যদি সিদ্ধান্ত, মানে নিজম ভাইরা বুঝাইছেন আর কি। তো এই তৃণমূলের আমি অনেকের সাথে কথা বলি, এটা বুঝতে পারছি যে সশস্ত্র সংগ্রাম ছাড়া কোনো উপায় আসাদ ওরা আমাদেরকে বাকি রাখেনি। আমাকে কলার চাপ দিয়ে, আমার গলা ধরে, আমাকে দেয়ালে ঠেস দিয়ে ধরে আছে। এটা ডু অর ডাই সিচুয়েশনে ওরাই আমাদেরকে নিয়ে এসছে। সো সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। এবং আমি কোয়াইট শিওর যে আমরা, মানে এই বাংলাদেশের সাধারণ জনগণ এটা বুঝে ফেলেছে, এবং সাধারণ জনগণ অস্ত্র নিয়ে নামবে। আমি আপনাকে জাস্ট একটু বলে রাখলাম, জাস্ট ওয়েট করেন। একটা প্রশ্ন আমি পিন করে রেখেছিলাম আপনার কাছে, প্রশ্ন যে আসাদ ভাই, নিজম স্যারের কাছে একটা প্রশ্ন, আমরা কি আর আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাদের যে লাঞ্ছিত করা, এই লাঞ্ছিতকারীদের বিচার করতে পারবো কিনা, এটা প্রশ্ন করেছিলেন আপনি। যেটা বলেছেন যে, এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বাংলাদেশে রাজাকারদের যেমন বিচার হয়েছে, নব্য রাজাকারদেরও বিচার হবে, এবং সেটা খুব ভয়াবহ। আমরা এই বিচারটাকে একটা মানে আগের বিচারগুলো তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। এই বিচার আমাদের সামনের প্রসেসগুলো আসলে এমন ভাবে হবে যে বাংলাদেশে যাতে কোনো মানুষ তার দূরতম কল্পনার মধ্য দিয়েও ঠিক দেশ দখল, রাষ্ট্র দখল, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে কথা বলা, এগুলো কোনোদিন তার দূরতম স্বপ্নের মধ্য দিয়েও না আনে। আমরা সেই নজিরটা স্থাপন করব। শুধু বিচারই না, একই সাথে এই বিচারের তো একটা আউটকাম থাকা লাগবে। শুধু বিচার করলেই তো হবে না, বিচারের একটা আউটকাম, অর্থাৎ আপনি বিচার থেকে কি শিখলেন। যারা ভবিষ্যতে ওই কল্পনা করেছে যে ভবিষ্যতে আমরা আরেকবার করব এমন, তারাও যাতে ভয় পেয়ে যায় যে মানে একটা নৃশংসতম, মানে এটা হত্যার নৃশংসতম না, অর্থাৎ সে যেন এক ধরনের নৃশংসতার যে অনুভূতি সেটা সে পায় ওই বিচারগুলোর প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা আমরা নিশ্চিত করব। তাহলে দর্শকদের কাছে বিদায় নিচ্ছি। নিজম ভাই, আপনি ভালো থাকবেন, এবং আবারও কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় দিয়েছেন, আর প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভরাত্রি জানাই। বাংলাদেশ এবং ভারতের যারা দর্শক আছেন তাদের শুভরাত্রি, এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের যার যার সময় অনুযায়ী শুভ সময়। ভালো থাকবেন। আর আমরা দেশটাকে, এই দেশের পরিস্থিতি বদলাক, আমরা ভালো থাকি, এই দেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরা ভালো থাকুক, এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা হোক। এই ইউনুস গ্যাং এবং এই সন্ত্রাসী জামাতি এরা বিলুপ্ত হবে, এবং এটা একটা নজির নিয়েই বিলুপ্ত হবে। আমরা সেই শুভক্ষণের আশায় রইলাম, এবং যার যার জায়গা থেকে ভূমিকা, মুক্তিযুদ্ধ শুরু, আবার যদি এই দেশ পুনরুদ্ধারের যুদ্ধ শুরু হয়, আমি হয়তো অংশগ্রহণ করব, যদিও অনেক হাজার কিলোমিটার দূরে, কিন্তু দূরত্ব কোনো কিছু নেই মাতৃভূমির জন্য। অনেক ভালোবাসা সবার জন্য।